সাহেব, আমি আপনাকে একটু জিজ্ঞাসা করি, আপনি এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে চর্চা করছেন আমাদের সঙ্গে, যে ট্রাইব্যুনালের প্রক্রিয়াতে একজন ভোটার যেভাবে যাবে তার সমস্যার দিকগুলো কি কি আপনার কি মনে হয় যদি আপনি বলেন, তারপর আমি সে বিষয়ে বিকাশবাবুর বক্তব্য আমরা শুনি। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি বিকাশ দাকে দুটো জিনিস জানতে চাই, জাস্ট একাডেমিক কারণে, মানে আমার জানার ইচ্ছে আছে। এক নম্বর হচ্ছে যে 1 এপ্রিল আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছেন, অর্ডারে লিখেছেন কি লেখেননি সেটা আমি দেখব পরে, যে এইবারে ভোট না দিতে পারলে পরে এটা ভাবার কোনো কারণ নেই যে তাই সে পার্মানেন্টলি ডিসএনফ্র্যাঞ্চাইজ হয়ে গেল এবং তারপরে নাম উঠে যাবে। আমার জানার এটা ইচ্ছে, এটা কি আর্টিকেল 326-এর ভায়োলেশন নয়? ইয়েস অর নো? তা নয়, ধরুন বহু মানুষ তো ভোটার লিস্টের নাম তোলেনও না, পরবর্তীকালে তোলেন। সুতরাং ভোটার লিস্টে নাম তোলাটা একটা প্রক্রিয়া, নির্বাচনে আমি অ্যাপ্লাই করলাম না সেটা একটা কথা, আমি সময়ের মতন অ্যাপ্লাই করেছিলাম, আমার নাম ভোটার লিস্টে ছিল, আমাকে যা যা করতে বলা হয়েছিল, এনুমারেশন ফর্ম দিতে বলা হয়েছিল আমি দিয়েছি, আমার ম্যাপিং হয়ে গেছিল, আমাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ দেওয়া হয়েছিল, আমি হিয়ারিং এ গেছিলাম, আমি সব ডকুমেন্ট দিয়েছি, নাগরিক হিসেবে ভোটার হিসেবে আমার যা যা করণীয় ছিল আমি করেছি। এইবার জজ সাহেব বলছেন, মহামান্য জজ সাহেব বলেছেন যে এইবারে ভোটার না দিতে পারলে কোনো মহাভারত অশুদ্ধ হচ্ছে না। আমি জিজ্ঞেস করছি আর্টিকেল 326-এর ভায়োলেশন আছে না নেই? আপনি ঠিক বলেছেন, এই সওয়ালটা আমি আদালতে আগের দিন করেছিলাম, যে প্রত্যেক মানুষের ভোটাধিকার আছে, তাদের নমিনেশন ফাইল করার অধিকার আছে, সেটা কেড়ে নেবে কি করে। তখন বিচারপতিরা বলেছিলেন যে লাইভ স্ট্রিমিং দেখেন, যে না, আগে আমরা রেকগনাইজ পলিটিক্যাল পার্টি নমিনেশনটা দেখে নিই, তারপরে ইন্ডিভিজুয়াল নমিনেশনটা দেখব। আপনার বক্তব্য সঠিক, আপনার বক্তব্য আইনসঙ্গত এবং যুক্তিসঙ্গত। আসলে চিফ জাস্টিস যেটা বলেছেন, এখন চাপ ওদের ওপর পড়ে গিয়েছে, সেই জন্য বলছেন যে এবার না উঠলেও পরের বার তোমার নাম উঠবে। এটা এসকেপিস্ট আউটলুক, ঠিক কনস্টিটিউশনাল ভিউ নয়। এটা আপনার সঙ্গে একমত। এই কথাটা তো আনকনস্টিটিউশনাল। তাহলে একজন হাইয়েস্ট পেডেস্টাল অফ জাস্টিসে বসে একজন যার ওপরে গোটা দেশ তাকায়, যে এক্সিকিউটিভ পুরো বেআইনি করলে এক্সিকিউটিভ যত মানে উল্টোপাল্টা কাজ করবে, আমি জুডিশিয়ারির কাছে যাব, আমি ওইখানে আমার জাস্টিসটা পাবো। তাহলে আজকে 24 লক্ষ ভোটার ডিসিশন হয়ে গেলে তো খুব ভালো। যদি না হয়, যে কটা ভোটারদের হবে না, আমি প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি থেকে বলছি যে হবে না, কোনো মতেই হবে না। এই 19 জন যে মহামান্য মানে রিটায়ার্ড হাইকোর্টের জজ এবং একজন চিফ জাস্টিসকে যে ট্রাইব্যুনাল ফর্ম করে দেওয়া হয়েছে, তাদেরকে টাইম দেওয়া হচ্ছে 7 দিন 10 দিন 20 লক্ষ ডিসপোজ করতে। তারা তো মানুষ, এবং এই দূর দূর থেকে লোকজন আসবে, প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি। তাহলে কি সুপ্রিম কোর্টে এটাকে মানে যেচে নিজের গলা ফাঁসিয়ে নিয়েছে? তা তো বটেই, এবং এ প্রশ্ন উঠবে, যদি সম্পূর্ণ না করতে পারে তাহলে নির্বাচন হবে কিনা। যে প্রশ্ন আপনি করছেন সঙ্গত আইনি অধিকারের প্রশ্ন। এখন যদি এই ইতিমধ্যে আদালতের ট্রাইব্যুনাল শেষ না করতে পারে, তাহলে নির্বাচন হবে কিনা, এই একটা সঙ্গত প্রশ্ন থেকেই যাবে। যেরকম আমি জানি যে গতকাল ইলেকশন কমিশন এই 19 জন অনারেবল রিটায়ার্ড জাস্টিসদেরকে নিয়ে একটা ভিডিও কনফারেন্সে মিটিং করেছে, ওইখান থেকে 3-4 জন ওয়াকআউট করেছে। ওনাদের বক্তব্য হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার নেই, আমাদের কি করতে হবে সেটা বলা হচ্ছে না। আদেও কি নোটিশ দিয়ে ডাকবো লোকজনকে, আদেও কি শুনবো না শুনবো না, না শুধু কাগজ দেখবো, দেখলে কোন কাগজ দেখবো? কোন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার ইসিআই মানে সি অফিস দিতে পারছে না। তাহলে এই জজ সাহেবরা কি বলে নিজে নিজে তৈরি হবে? এটা যে সমস্যার কথা বলছেন, এই সমস্যাটাই তো আসল সমস্যা, আসল যন্ত্রণা। দুর্ভাগ্যজনকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই সমস্ত যন্ত্রণাকে উপেক্ষা করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আরেকটা প্রশ্ন তুলতে চাই, আমি দুজনের কাছে জিজ্ঞাসা করছি, বিকাশ বাবু আগে বলুন, তারপর আমি বলতে।
যারা রাজনৈতিক দলের হয়ে প্রার্থী হবেন তাদের কেসগুলো না হয় দেখে টেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই প্রায় সকলেই আমি যতদূর জানি তারা ক্লিয়ার হয়ে গিয়েছেন, ভোটার লিস্টে নাম উঠেছে। এখন ধরুন আমার তো ভোটে দাঁড়ানোর অধিকারটা রাজনৈতিক দলের সদস্য হওয়ার সঙ্গে সম্পর্কিত নয়, আমি তো নির্দল হিসেবে ভোটে দাঁড়াতে চাইতে পারি, যে কোনো ব্যক্তি চাইতে পারেন। তার ক্ষেত্রে কি হবে? এই যে বাজ বিচারটা করা হচ্ছে, এটা কি খুব ন্যায়সঙ্গত হচ্ছে? এটাই তো হচ্ছে সমস্যা। তাড়াহুড়ো করে মাথায় যদি থাকে আমি ঘুষপেটিয়া খুঁজে বার করব, তাহলে আমার লক্ষ্যটা হচ্ছে কত লোককে বাদ দিতে পারি, তারপর তারা ঘুষপেটিয়া কিনা পরে বিচার হবে। আমি তো রাজনৈতিক ফায়দাটা লুটে নেবো, এটাই হচ্ছে পরিকল্পনা। দুর্ভাগ্যজনকভাবে সেজন্য আমি বলি সমস্যাটা তৈরি করে দেয়া হয়, তারপর তার পেছনে দৌড়ানো হয়। আজকে ভারতবর্ষে সমস্ত সাংবিধানিক সংস্থা তারা সমস্যা নিরসনের পরিবর্তে সমস্যা তৈরি করে তার পেছনে দৌড়চ্ছেন। একটা প্রবাদ বাক্য আছে না বাংলায়, যে বাঁধা গরু ছেড়ে দিয়ে তার পেছনে দৌড়ানো, এই সাংবিধানিক সংস্থাগুলো সেই কাজই করছে। হুম। আরেকটা এবং এতে সমস্যা তৈরি হবে, জটিলতা বাড়বে। আর ট্রাইব্যুনালের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলতে চাইছি, এটা হচ্ছে ধরা যাক 10 জনই বিচার পেলেন না, তারা যখন এই আপনি বলছেন বিকাশ বাবু যে উচ্চতর আদালতে অবশ্যই যার প্রভিশন আছে, অবকাশ আছে, কথা হচ্ছে গিয়ে যে কতজন সাধারণ ভোটার যারা নিজেদের কাগজপত্র দিয়ে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারলেন না, তারা এই ট্রাইব্যুনালে আসবেন, হাইকোর্টে বিচারপতির সামনে, তারপরে হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, কতজনের পক্ষে সম্ভব? এটা কি নির্বাচন কমিশন তাদেরকে অধিকার হরণের খেলা চলছে। ওই যে আমি প্রথম দিন থেকে বলছি, যেটা উচিত ছিল ডোর টু ডোর গিয়ে এনুমারেট করা, তাহলে এত সমস্যা হতো না। সেখানে বলা হতো আচ্ছা আপনি সুদীপ্ত সেনগুপ্ত একবার ও লিখেছেন একবার এ লিখছেন কেন, সংশোধনটা সেখানেই হয়ে যেত। সেটা না করে এরা প্রথমত সরকার নন কোঅপারেট করলো, ওরা ভিন রাজ্য থেকে অফিসার নিয়ে এলেন, তারা তাদের মতো করে করলেন, তাও সরকার অফিসার দিলেন না। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে বললেন আমি অফিসার দেবো, দিলেন না, সুপ্রিম কোর্ট পাঠালো জজেদের কাছে। আচ্ছা এইটা কি জজেদের কাজ? যে কাজটা একটা ইন্টেলিজেন্ট হেড ক্লার্কের করার কথা, সেই কাজ জজ করতে গেলে তার তো আরো অনেক রকম চিন্তা ভাবনা কাজ করবে, তাতে আরো জটিলতা বাড়বে, এটা তো সন্দেহ নেই কোনো। এবং এটা যে প্রকৃতপক্ষে এক দল ভোটারের অধিকার কেড়ে দেওয়া হচ্ছে, তাতেও কোনো সন্দেহ নেই।